আমন্ত্রণ জানাচ্ছি দর্শক মানচিত্রে নিয়মিত আয়োজন কথোপকথন। নমস্কার, আমি তরুণ ঘোষ। আমি বলেছিলাম গতকালকে প্রধানমন্ত্রী শুভেচ্ছা জানিয়েছেন আমাদের শুভেন্দু অধিকারীকে। শুভেচ্ছা জানিয়ে তার এই লড়াইয়ের সাফল্যের জন্য তাকে অনেক অনেক অভিনন্দন জানিয়েছেন এবং একটা ফুলের তোড়া উনি পাঠিয়ে দিয়ে উনি বলেছেন যে শপথ গ্রহণ অনুষ্ঠানে আমি নিশ্চিতভাবে উপস্থিত থাকবো। তারপর অনেক কিছু কথাবার্তা হয়েছে। আমি রাতে একবার যোগাযোগ করেছি শুভেন্দুর সঙ্গে, তিনি কিছু কিছু কথাবার্তা আমায় বলেছেন। এখন তার পুরোটা বলা যাবে না, বুঝিনি, এটা দ্বিপাক্ষীয় সম্পর্কের ব্যাপার, এখানে অনেক জটিলতা রয়েছে, বৈদেশিক জটিলতা, কূটনৈতিক জটিলতা, এই সমস্ত রয়ে গেছে। তার উপরে এখন ভাবুন যে আমাদের এখন নতুন করে চিন্তা করতে হচ্ছে। আমি প্রথমেই আপনাদের বলেছিলাম অনেকদিন আগে যে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ পর্যন্ত সীমান্তবর্তী এলাকাগুলোয় 51টা জায়গায় জামাত আসন জিতে বসে আছে। ফলে এই অঞ্চলটা আমাদের খুব দরকার ছিল, আমাদের মাথা ব্যথার কারণ হয়েছিল। আর একটা খবর আপনাদের বলেছিলাম আমি, যে সীমান্ত অঞ্চলে যে মুসলিমরা রয়েছে তারা বিএসএফ এর অত্যাচারে তারা অতিষ্ঠ হয়ে গেছে। তারা বলছে যে আমাদের সঙ্গে চলুন, আমরা গিয়ে কাঁটাতারের বেড়া দিচ্ছি, এই অত্যাচার আমরা সহ্য করতে পারছি না, আপনারা দিনে রাতে এসে যখন তখন তল্লাশি চালাচ্ছেন। তারপরে তারাও উৎপাতে তারাও অতিষ্ঠ হয়ে উঠেছেন। এখন খবর পাওয়া যাচ্ছে যে সীমান্ত অঞ্চলের অনেক মুসলিম তারা কিন্তু বিজেপিকে ভোট দিয়েছে। এই যত উত্তরবঙ্গ থেকে আপনি নিচের দিকে নামবেন দক্ষিণবঙ্গ পর্যন্ত সমস্ত সীমান্তবর্তী অঞ্চলে সমস্ত একদম বিজেপি ওখানে জিতে গেছে। তার মানে বাংলাদেশের একটা রাইট উইং আর ভারতবর্ষের একটা রাইট উইং মুখোমুখি দাঁড়িয়ে গেল। ভারতবর্ষের যে রাইট উইং আছে তাদেরও লোকজন আছে, বজরং দল, আবার জামাতেরও লোকজন আছে যারা গোড়ালি কাটা। কিন্তু গোড়ালি কাটার লোকেদের কলজের জোর আর বজরং দলের কলজের জোর দুটোর মধ্যে অনেক তফাৎ। আপনারা দেখেননি বজরং দলের চেহারা, আপনারা দেখেননি। একটা ভিডিও আমি ভাবি দেখাবো, কিন্তু আমি তো ইউটিউব আমায় অ্যালাউ করবে না। বজরং দলের যে হয়, যা হোক, সম্ভব হলে কেটে ছেটে আমি দেখাবো একদিন, বজরং দলের চেহারা দেখাবো, তাদের প্যারেড দেখাবো, তাহলেই হবে। তো আমি যেটা বলেছিলাম যে বাংলাদেশের ক্ষেত্রে কি ঘটতে পারে, দেখুন আমি অনেক কিছু আন্দাজ আগে থেকে দিয়ে দিই, তা নিয়ে অনেক হাসি মশকরা, আমার কটুবত কথাও শুনতে হয়, কিন্তু আলটিমেটলি দেরি হলেও সেগুলো ফলে। আমি যে বলেছিলাম যে সীমান্ত অঞ্চলের লোকেরা খুব ক্ষেপে আছে, তাতেও অনেকে গুজববাজ বলেছিল। বিজেপি জিতবে বলেছিলাম, তাতেও গুজববাজ বলেছে। এরা না জেনে বলে তো, আসলে অনেক হিসেব নিকেশ করতে হয়, হিসেব নিকেশ কষে খবরাখবর নিয়ে তারপর শিওর না হলে পরে আমি বলি না সাধারণত। হ্যাঁ, দেরি হয়, বলতে দেরি হয়। আমি আজ বললাম কালকেই যে হয়ে যাবে তার কোনো মানে নেই। আমি যখন বলেছি ডিসেম্বরের মধ্যে শেখ হাসিনা বাংলাদেশে ফিরবেন এবং বিজেপি বাংলা দখল করবে, বিজেপির বাংলা দখল হয়ে গেছে, এবার নেক্সট টার্গেট হচ্ছে শেখ হাসিনাকে ডিসেম্বরের মধ্যে দেশে ফেরানো। গতকালকে আমাদের এখানে যে সমস্ত আওয়ামী লীগ নেতারা ছিলেন শুনেছি, তারা নাকি অনেক উৎসব করেছেন।
এই যে দীর্ঘদিন ধরে আমি বলে যাচ্ছি না, সীমান্ত অঞ্চলে যে আপনার এই জামাত জিতে আমাদেরকে একটা দুশ্চিন্তার মধ্যে ফেলে দিয়েছিল, সেই কথাটাই শুভেন্দু অধিকারীর মুখ থেকে এবার শুনুন শুভেন্দু অধিকারী কি বলছেন। এই ভিডিওটা আমি চালিয়ে নিই। জামাতরা আমাদের 9টি সীমান্ত জেলার পাশের এলাকাতে জিতে গেছে। অ্যালার্মিং এটাই যে পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী যে বাংলাদেশের এলাকাগুলো আছে, আওয়ামী লীগের অনুপস্থিতির সুযোগ নিয়ে সেখানে জামাতিরা জিতেছে, যারা মৌলবাদ জঙ্গিবাদের উপর নির্ভর করে গ্রেটার বাংলাদেশের স্বপ্ন দেখে, যারা চিকেন নেককে কেটে ফেলার স্বপ্ন দেখে ইত্যাদি। এটা আমাদের কাছে আশঙ্কা। সেই কারণে পশ্চিমবঙ্গের রাষ্ট্রবাদী জনগণ, বিশেষ করে বাঙালি হিন্দু যাদের হোমল্যান্ড দিয়ে গেছেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, স্বামী প্রণবানন্দ, এপ্রিলের নির্বাচনে কি পেলাম আর কি পাবো যোগ বিয়োগ তো হবে। তার থেকেও বড় বিষয় যে জামাতরা আমাদের 9টি সীমান্ত জেলার পাশের এলাকাতে জিতে গেছে। It's a very alarming for patriotic people and especially the Hindu people in West Bengal. শুনলেন শুভেন্দু অধিকারীর কথা। আর একটা ভিডিও আমি আপনাদের চালাবো, সেটা কিন্তু এখনকার নয়, কিছুদিন আগের, নির্বাচনের কিছুদিন আগের। তাকে প্রশ্ন করা হয়েছিল, মানে প্রধানমন্ত্রীকে প্রশ্ন করেছিলেন আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়, যে উনিও তো মানে বিদেশি, উনি কি করে আশ্রিতা হয়ে থাকেন? উনি তো আশ্রিতা নন। আমি তো বলেছিলাম উনি আশ্রিতা নন, উনি আমাদের সম্মানীয় অতিথি। এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতবর্ষের একজন প্রকৃত বন্ধু, এবং বন্ধুকে আতিথেয়তা যা করতে হয় ভারতবর্ষ সেটাই করছে, এবং যথাসময়ে বন্ধুকে তার দেশের বাড়িতে ফিরিয়ে দেওয়া হবে। এবং আমি নেক্সট যেটা বলেছি ডিসেম্বরের মধ্যে, জানবেন ডিসেম্বরের মধ্যে। এই যে ভিডিওটা আমি আপনাদের দেখাবো, এই ভিডিওটা এখনকার নয়, কিন্তু এখন খুব প্রাসঙ্গিক। এই ভিডিওটা না দেখলে আপনি বুঝবেন না শুভেন্দু অধিকারীর মনের মধ্যে কি আছে এবং কেন্দ্র সরকারের মনের মধ্যে কি আছে, যেটা শুভেন্দুর মুখ দিয়ে বলানো হয়েছিল। এবার সেই ভিডিওটা দেখুন। হাসিনা ওয়াজেদ বৈধ প্রধানমন্ত্রী, এরা অবৈধ। হাসিনা ওয়াজেদ প্রধানমন্ত্রী হিসেবেই ঢাকাতে শাহজালাল এয়ারপোর্টে নামবেন, স্যালুট দিয়ে নিয়ে যেতে হবে। যারা জুতোর মালা পরিয়েছে তাদেরকে ওই গোলাম নিজামীর মতো দড়ি পড়তে হবে। আমি আজকে বলে গেলাম, এই রাজাকারের নাতিদের অবস্থা কি হয় শুধু দেখতে থাকুন। তাহলে এবার পরিষ্কার হলো তো, আমি যেটা বলছিলাম, তিনি বৈধ প্রধানমন্ত্রী, তিনি প্রধানমন্ত্রী হিসেবেই তিনি শাহজালাল বিমানবন্দরে আসবেন এবং তাকে স্যালুট দিয়ে নিয়ে যেতে হবে। এখন সেটা কিভাবে হবে না হবে আমি বিস্তারিত সেটা আপনাদের বলতে পারবো না, কারণ অনেক বিধিনিষেধ প্রথমেই বললাম আমার উপরে রয়েছে। আর বিশ্বাসভঙ্গ আমি করি না। বিশ্বাসভঙ্গ যদি একবার হয়ে যায় তাহলে বিশ্বাস আর অর্জন করা যাবে না। এই এত বছর ধরে যে বিশ্বাস আমি তৈরি করেছি, আপনারা আমার অবিশ্বাস করেন, অকথা কুকথা বলেন, আপনারা দর্শক, আপনাদের বলার অধিকার রয়েছেই, কিন্তু যারা খবর দেয় তারা যদি একবার তাদের অবিশ্বাসের পাত্র হয়ে যায় তাহলে দ্বিতীয়বার আমি খবর পাবো না। ফলে তার বিশ্বাসের মর্যাদাটা আমাকে রাখতে হয়। তাই এর থেকে বেশি আমি কিছু বলবো না। তবে আওয়ামী লীগ কর্মী যারা আছেন, যারা মনোবল ভেঙে পড়েছিলেন, তাদের মনোবল চাঙ্গা করার জন্য শুভেন্দুর ভিডিওটি, পুরনো ভিডিওটি এখন প্রাসঙ্গিক বলে আমি চালিয়ে দিলাম। আমার কাছে ছিল আগে, কিন্তু আমি চালাইনি, এখন আমি চালিয়ে দিলাম। এবার আপনারাই বুঝুন কি হতে যাচ্ছে। আর এখন রাস্তা ঘাট সব জনসমুদ্র জয় শ্রীরাম ধ্বনিতে। আপনারা যদি কেউ এখন এদেশে আসেন তাহলে দেখবেন
যে রাস্তাঘাট সমস্ত গেরুয়াতে ভর্তি হয়ে গিয়েছে, তৃণমূলের নামগন্ধ নেই। সব যত গুন্ডা ফুন্ডা ছিল না, দপ্তর ফপ্তর বন্ধ করে সব পালিয়ে গেছে। ইতিমধ্যে আবার তৃণমূলের দপ্তর সব দখল করা শুরু হয়ে গেছিল। ওরা যেমন সিপিএম এর দপ্তর দখল করেছিল তৃণমূল জিতে, এবার তৃণমূল হেরেছে, এবার বিজেপি জিতেছে, বিজেপি দপ্তর দখল করছে, ভাঙচুর করছে, দপ্তর দখল করছে। এই যে রাস্তাঘাটের এই যে মানে ভিডিও, আমি হাওড়া ব্রিজের একটা ছোট ভিডিও দেখাচ্ছি, আপনারা সেই ভিডিওটা দেখুন। এই দেখলেন তো, এরকম একটা ভিডিও, এরকম কিন্তু হাজার খানেক ভিডিও আছে সব জায়গায়। ওই কটা দেখাবো। এখন একটা কথা আপনাদের দেশে খুব আলোচনা হচ্ছে, সেটা হচ্ছে 11টা দেশ নিয়ে 12টা দেশ নিয়ে হওয়ার কথা ছিল আমাদের এখানে প্রগতি, যে আমাদের যে মিলিটারি ড্রিলটা হওয়ার কথা, সেখানে বাংলাদেশকে কেন বাদ দেওয়া হয়েছে? আর এই ড্রিলটা হচ্ছে কিসের? এই পার্শ্ববর্তী রাষ্ট্রগুলো নিয়ে সন্ত্রাসবাদের বিরুদ্ধে মোকাবিলার জন্য এই ড্রিলটা, সব রাষ্ট্রকে নিয়ে। বাংলাদেশ নিজেই সন্ত্রাসবাদী রাষ্ট্র, যেমন পাকিস্তানকে ডাকে না, এখন বাংলাদেশ সেই কাতারেই পড়ে গেছে। কারণ তারেক জিয়া বা তারেক রহমান, তিনি যে 10টা এগ্রিমেন্টে সাইন করে এসেছিলেন, একটাও তিনি মানেননি। তার কপালে কি আছে সে তো পরে দেখা যাবে। ভারত তো বসে থাকবে না শেখ হাসিনা ঢোকানোর জন্য, বৈধ পথে হোক অবৈধ পথে হোক, যে পথেই হোক না কেন, শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসেবে তো ওখান থেকে ফিট করবেনি। তা আপনারা এখন আশা করেন কি করে বাংলাদেশকে ওইখানে রাখবে, যেখানে ওই কি বলে, আমি যেটা আপনাদের বলেছিলাম এর আগে, যে নেশন ফার্স্ট নেভার ফার্স্ট নীতি, তার আগে একটা গুড বসে গেছে, গুড নেভার ফার্স্ট। এখন এই গুডটায় আর এখন বাংলাদেশ নেই, ফলে বাংলাদেশকে ডাকার কোনো প্রয়োজনই নেই, আর প্রস্তাবও ওঠেনি। শুধু শুধু আপনারা চিন্তা করে নিজেদের মাথার ঘাম পায়ে ফেলে বাংলাদেশের যারা গভর্নমেন্টের লোকজন আছে, তারা এসব নিয়ে আর আলোচনা করবেন না। ভারতবর্ষ আপনাদেরকে যে বিশ্বাস করে না, সেটা আর একবার বুঝিয়ে দিল এইটা করে। এবার যতক্ষণ না পর্যন্ত শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে বসছেন, ততদিন পর্যন্ত ওই গঙ্গা চুক্তি বলুন, তিস্তা প্রকল্পের জলবন্টন বলুন, কোনোটাই হবে না। মাঝে মাঝে খাদ্য যাবে, এই সমস্ত যাবে, এগুলো হচ্ছে টেকনিক্যাল ব্যাপারে, দিতে হয় দিতে দেবে, নইলে আওয়ামী লীগের লোকগুলোই তো নাকে মরে যাবে। আর মানুষগুলোকে টিকিয়ে রাখতে হবে। তো রাজ্য থাকলে তবে তো রাজ্যবাসী থাকলে তবে তো রাজ্যবাসী যদি না থাকে, দুর্ভিক্ষে যদি মরে যায়, তাহলে রাজ্য আর কিসের, দেশ আর কিসের? ফলে টিকিয়ে রাখা হবে। আপাতত টিকে থাকুন। আর আওয়ামী লীগ কর্মীদের বলছি, আপনারা একেবারে ভেঙে পড়বেন না, আমার ওপর আস্থা রাখুন। 2-1টা মিস হতেই পারে, এত খবর বলছি, রোজ 2টো করে 3টে করে ভিডিও ছাড়ছি, তার মধ্যে 2-1টা ভুলভাল খবর হবে না? আমিও তো মানুষ, ভুলভাল খবর হতেই পারে। আপনি সারাদিনে সব যে কাজ করছেন, তার মধ্যে সব কাজটা কি সঠিক হয় না, একটা বেঠিক হয়ে যায়। যে কাজ করে তারই ভুল হয়, আমি কাজ করি আমারও ভুল হবে। তবে তাই বলে আমাকে যে দেখে দেওয়াটা যারা করছেন, তারা আখেরে নিজেদের পায়ে নিজেরাই কুড়ুল মারছেন। অনেকে এখন স্বীকার করছেন ভদ্রতার বশে, না আপনি যা বলেছেন সত্য বলেছেন এবং এগুলো মিল আছে। এখন আমরা দেখতে পাচ্ছি, ধীরে ধীরে আরো অনেক কিছু দেখতে পাবেন। তারেক রহমানের অবস্থা কি হবে সেটাও দেখতে পাবেন। আর আওয়ামী লীগের
মানে জোয়ারটা যখন চাপবে, সেই জোয়ারে ভেসে শেখ হাসিনাকে কিভাবে ভারত ঢোকাবে সে প্ল্যান হয়ে গিয়েছে। আমি বলছি সে প্ল্যান হয়ে গিয়েছে, আমি এখন বলতে পারবো না। পারলাম আমার ভেতরটা দুঃখ করছে, আমার মনে হচ্ছে আমি বলে দিই, কিন্তু সেটা আমি বলতে পারবো না, অনেক বাধ্যবাধকতা আছে। তাই আমার ওপর আস্থা রাখুন। ডিসেম্বরের মধ্যে অনেক ভেবেছি, আমি ডিসেম্বর বলেছি কারণ ইলেকশনটা ছিল। আর একটা কথা আমার জানাবার একটুখানি, সেটা হচ্ছে দাড়িটা মানে কাটতে না পারার জন্য আমার কি খুব একটা কদাকার লাগছে, মানে একেবারে ওষুধ লাগছে কি, একটু আমার জানাবেন তো। তাই সেই অনুযায়ী ব্যবস্থা করবো, আমি যে করি হোক দাড়িটা কাটার ব্যবস্থা করব। রাজধানী ঢাকা কখনোই সন্ত্রাসমুক্ত ছিল না, সম্পূর্ণ সন্ত্রাসমুক্ত ছিল না, কিন্তু মানুষ এরকম দিনে দুপুরে সন্ত্রাসের শিকার হওয়ার ঘটনা এত অহরহ বহুদিন ঘটেনি যেমনটি এখন ঘটছে বা 2024 সালের আগস্টের পর থেকে ঘটছে। সবচেয়ে বড় কথা হলো গণমাধ্যমের রিপোর্টেই বোঝা যাচ্ছে যে দেশের শীর্ষ সন্ত্রাসীদের মধ্যে ক্ষমতার দ্বন্দ্ব নতুন করে মাথাচাড়া দিয়ে উঠছে এবং ক্ষমতার কাছাকাছি যারা আছেন তারা বাকিদেরকে ক্ষমতার কাছে ঘেঁষতে দিচ্ছে না কিংবা দুনিয়া থেকেই সরিয়ে দিচ্ছে। অবৈধ ইউনূস আমলে যারা কারাগার থেকে মুক্ত হয়েছে তারাই এখন সারা দেশে ত্রাসের রাজত্ব কায়েম করেছে, আর আওয়ামী লীগের নেতাকর্মী, সাংবাদিক, বিচারক, সরকারি সাবেক কর্মকর্তাদের দিয়ে জেলখানা ভরে রেখেছে বিএনপি, জামায়াত, এনসিপি সরকার। সবচেয়ে বড় প্রশ্ন হলো দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটছে না কেন? পুলিশ কি কোনো কারণে নিষ্ক্রিয়, নাকি সরকারের ভেতরের কেউ এই সন্ত্রাসীদেরকে নিয়ে দাওয়াত পানি খাচ্ছেন? এই নিষ্ক্রিয়তার পেছনের কারণ খুঁজতে গেলে আমাদের যেতে হবে কথিত জুলাই আন্দোলনে। 2024 সালে তথাকথিত গণ অভ্যুত্থান বা বিপ্লব নামের যে নজিরবিহীন অরাজকতা এবং ধ্বংসযজ্ঞ আমরা দেখেছি, তার নেপথ্যের কারিগর কারা ছিল সেটি আজ আর কারো অজানা নয়। এখন দিনের আলোর মতো পরিষ্কার যে সেই আন্দোলনে তথাকথিত জুলাই সন্ত্রাসী এবং আন্ডারওয়ার্ল্ডের দুর্ধর্ষ পেশাদার খুনিদের মধ্যে একটি গভীর এবং অন্ধকার অলিখিত চুক্তি হয়েছিল। একটি রাজনৈতিক দলের শীর্ষ গডফাদার, যিনি মূলত ইউনূস সরকারের বর্ধিত সরকার অর্থাৎ তারেক রহমানের প্রতিনিধি হিসেবে কাজ করেছিলেন বা করছিলেন, তিনি অত্যন্ত সুকৌশলে কারাগারের ভেতরে বসে 23 জন শীর্ষ সন্ত্রাসীর সাথে একটি গোপন ভিডিও কনফারেন্স করেন, যেখানে পরিষ্কার বার্তা দেওয়া হয়েছিল যে চলমান আন্দোলনে যদি এই সন্ত্রাসীরা তাদের পেশাদার খুনি বাহিনী নিয়ে মাঠে নামে এবং পূর্ববর্তী সরকারকে অর্থাৎ আওয়ামী লীগ সরকারকে হটাতে সহায়তা করে, তবে তাদের সবাইকে সসম্মানে মুক্ত করে দেওয়া হবে। সেই প্রতিশ্রুতির সফল এবং ভয়ঙ্কর বাস্তবায়ন আমরা দেখেছি বাংলাদেশে, যেখানে খুন এবং গুম এখন নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। কারণ জেল থেকে যারা বেরিয়েছে, কারাগার থেকে যারা মুক্ত হয়েছে, তারাই এখন এসব খুন, গুম, রাহাজানি, ধর্ষণ এসবের সাথে জড়িত হয়ে পড়েছে। ক্ষমতা দখলের পর অবৈধ ইউনূস সরকার এবং তাদের রাজনৈতিক দোসররা গোটা ঢাকা শহরকে 10টি নির্দিষ্ট অঞ্চলে ভাগ করে অপরাধ জগতের একচ্ছত্র নেতৃত্ব তুলে দিয়েছে এসব চিহ্নিত সন্ত্রাসীদের হাতে। এলাকা ভাগ করার সময় শর্ত ছিল কেউ কারো সীমানায় প্রবেশ করবে না, কিন্তু সন্ত্রাসীরা কি আর নিয়ম মেনে চলে? তাহলে তো চলতোই, তাহলে তো আসলে কোনো সমস্যাই থাকতো না। মিরপুরের অপরাধ সাম্রাজ্যের নিয়ন্ত্রণ দেওয়া হয়েছিল কিলার আব্বাস এবং তাজকে। মহাখালী, বনানী এবং গুলশানের মতো অভিজাত এলাকার দায়িত্ব পেয়েছে শীর্ষ সন্ত্রাসী ইমাম। অন্যদিকে মালিবাগ, মৌচাক এলাকায় ত্রাস ছড়াচ্ছে রাসু। সানজিদুল ইসলাম ইমন ওরফে ক্যাপ্টেন ইমন মোহাম্মদপুর, ধানমন্ডি, হাজারীবাগ থেকে শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক এলাকাগুলো নিয়ন্ত্রণ পেয়েছে। ফার্মগেট এবং তেজগাঁও এলাকার নিয়ন্ত্রণ দেওয়া হয়েছে এমন এক গডফাদারকে যাকে ধরিয়ে দিতে একসময় রাষ্ট্র লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছিল। পুরনো ঢাকার নিয়ন্ত্রণ নিয়ে তারিক, সাইফ, মামুন এবং শাহেদের মধ্যকার রক্তক্ষয়ী দ্বন্দ্ব আমরা জানি, আমরা পত্রপত্রিকায় পড়েছি সেসব গল্প। পিচ্চি হেলাল, যাকে 90-এর দশক
থেকে মানুষ আতঙ্কের সাথে চেনে তাকে মোহাম্মদপুর এবং শ্যামলীর দায়িত্ব দেওয়া হয়েছিল। নির্দিষ্ট এলাকার বাইরে কেউ হস্তক্ষেপ করবে না এমন এক ভঙ্গুর এবং অলিখিত চুক্তিতেই চলছে রাজধানীর এই অপরাধ সাম্রাজ্য। এই অপরাধ সাম্রাজ্যের মূল চালিকা শক্তি হলো সীমাহীন চাঁদাবাজি এবং দখলদারিত্বের অর্থনীতি, পোশাক কারখানার ঝুট ব্যবসা, বাসাবাড়ির ময়লা সংগ্রহ, ডিশ এবং ইন্টারনেটের সংযোগ, ফুটপাতের চাঁদাবাজি থেকে শুরু করে বড় বড় নির্মাণ কাজের ঠিকাদারি এবং কোরবানির পশুর হাট, সবকিছুর নিয়ন্ত্রণ এখন এই শীর্ষ সন্ত্রাসীদের হাতে। মালয়েশিয়া বা দুবাইয়ের মতো নিরাপদ দূরত্বে বসে বিদেশি নম্বর থেকে ফোন করে চাঁদা দাবি করা হচ্ছে। চাঁদা না দিলে প্রতিষ্ঠানে ঢুকে প্রকাশ্যে গুলি চালানো হচ্ছে, যেমনটি ঘটেছে মিরপুরে 1 কোটি টাকা চাঁদা না পেয়ে ব্যবসায়ীর উপর হামলার ঘটনায়। হাতির ঝিলে ময়লা সংগ্রহের টাকার ভাগাভাগি নিয়ে বিএনপি নেতাকে কুপিয়ে মৃত ভেবে ফেলে যাওয়ার ঘটনা প্রমাণ করে এই নেটওয়ার্ক কতটা নির্মম। মাঠে কাজ করছে এসব শীর্ষ সন্ত্রাসীদের তৃতীয় বা চতুর্থ সারির সহযোগীরা, যাদের হাতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি এড়াতে তুলে দেওয়া হয়েছে সাধারণ বাটন ফোন। আর অত্যন্ত পরিতাপের বিষয় হলো মহল্লা ভিত্তিক জুয়ার বোর্ড, মাদক ব্যবসা এবং চাঁদাবাজির এই অবৈধ একটি নির্দিষ্ট সিস্টেমের মাধ্যমে পৌঁছে যাচ্ছে সন্ত্রাসীদের পরিবার পর্যন্ত, যা তারা সম্পূর্ণ বৈধ মনে করে ভোগ করছে। এই বিপুল পরিমাণ অবৈধ অর্থের ভাগ বাটোয়ারা এবং আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শুরু হয়েছে সন্ত্রাসীদের নিজেদের মধ্যে রক্তক্ষয়ী দ্বন্দ্ব এবং খুনোখুনি। আন্ডারওয়ার্ল্ডের দীর্ঘদিনের জুটি, যারা একসময় ঘনিষ্ঠ বন্ধু এবং আত্মীয় বটে, সেই ইমন, মামুন এবং টিটনের মধ্যকার সমীকরণ এখন রক্তে রঞ্জিত। ইমন এবং মামুন দীর্ঘ 2 দশকের বেশি সময় কারাগারে থেকেও ঢাকার অপরাধ জগৎ নিয়ন্ত্রণ করেছে, কিন্তু জেলের ভেতরের ভাগ বাটোয়ারার দ্বন্দ্ব আজ রাজপথে এসে নেমেছে। প্রকাশ্যে গুলি করে তারেক সাইফ মামুনকে হত্যা করা হয়েছে। এরপর নিউ মার্কেট এলাকায় খন্দকার নাইম আহমেদ টিটনকে দিন দুপুরে গুলি করে মৃত্যু নিশ্চিত করা হয়েছে। রায়ের বাজারের জোড়া খুন, এলিফ্যান্ট রোডে ব্যবসায়ীকে কুপিয়ে জখম। গত 21 মাসে রাজধানীতে এমন 23টি লোমহর্ষক ঘটনা ঘটেছে।